আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া এখনও ভাসছে, কিন্তু সেই ধোঁয়ার ভেতর থেকেই স্পষ্ট হয়ে উঠছে এক নতুন বাস্তবতা, যেখানে শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে চোখের সামনে। লেবাননের মাটিতে যা ঘটেছে তা শুধু একটি যুদ্ধবিরতি নয়, বরং এটি হেজবুল্লাহর দৃঢ় প্রতিরোধের মাধ্যমে একটি বিজয়ের গল্প। যে ইসরায়েল নিজেকে অপরাজেয় ভাবত, সেই ইসরায়েল আবারও থেমে গেছে। আর যে যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধের গতিপথ নির্ধারণ করত, তার সবরনীতি এবার কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ হয়েছে। এই সংঘর্ষে প্রতিরোধের শক্তি এমনভাবে দাঁড়িয়ে গেছে যে অত্যাধুনিক অস্ত্র, প্রযুক্তি এবং চাপ সবকিছুই যেন থমকে গেছে বাস্তবতার দেওয়ালে। এই সংঘর্ষে ইরানও তার কৌশলগত অবস্থান শক্ত করেছে। ইরান তার মিত্রকে টিকিয়ে রেখে এক ধরনের বিজয়ের বার্তা দিয়েছে। ফলে এই যুদ্ধ কেবল সীমান্তের লড়াই নয়, এটি এমন এক মুহূর্ত যেখানে প্রতিরোধের রাজনীতি পরাশক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। 17 এপ্রিল লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। লেবাননে 2006 সালের মতোই ইসরায়েল আবার পরাজিত হয়েছে। ইসরায়েলের এই পরাজয়ে লেবানন জুড়ে চলছে জনতার উল্লাস। 14 এপ্রিল থেকে ওয়াশিংটনে যুদ্ধবিরতি নিয়ে কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক হয়। এই যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত এবং ইসরায়েলি রাষ্ট্রদূত অংশ নেন। দীর্ঘ 34 বছর পর লেবানন সরকার ও ইসরায়েল সরকারের মধ্যে এ ধরনের সরাসরি আলোচনা এই প্রথম ঘটল। এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সভাপতিত্ব করেন। যুদ্ধবিরতিতে সব পক্ষ সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের সাময়িক যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই যুদ্ধবিরতির সময়কালে মার্কিন প্রতিনিধিরা লেবানন, ইসরায়েল এই উভয় দেশের সীমান্ত এবং অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে পরবর্তীতে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। যুদ্ধবিরতির শর্তগুলোতে বলা হয়েছে, উভয় পক্ষ 10 দিনের জন্য সব ধরনের আক্রমণাত্মক সামরিক কার্যক্রম বন্ধ রাখবে। ইসরায়েল থেকে দক্ষিণ লেবানন সীমান্তের প্রায় 10 কিলোমিটার ভেতরে সিকিউরিটি জোন থাকবে এবং সেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। আর যে কোনো আসন্ন আক্রমণের বিরুদ্ধে ইসরায়েল পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করবে। ওদিকে লেবানন সরকার তাদের ভূখণ্ডে হেজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনীই অস্ত্র বহন করতে পারবে, অর্থাৎ লেবাননে রাষ্ট্রীয় সেনাবাহিনীর বাইরে হেজবুল্লাহর আলাদা কোনো সশস্ত্র সংগঠন থাকবে না। এর বিনিময়ে ইসরায়েল লেবাননের কোনো রাষ্ট্রীয় সামরিক কিংবা বেসামরিক স্থাপনায় আক্রমণ করবে না। বস্তুত এই 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি মূলত একটি বৃহত্তর স্থায়ী শান্তি পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল হেজবুল্লাহকে নিরস্ত্র করা। এটাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত। যুদ্ধবিরতির চুক্তিতে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবানন এই উভয় দেশ তাদের স্থলসীমানা নির্ধারণের বিষয়টি সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। মূলত এই 10 দিনের সময়কালকে উভয় পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন এবং আলোচনার একটি পরিবেশ তৈরির সুযোগ হিসাবে ব্যবহার করা হবে। আসলে ইসরায়েলের দীর্ঘদিনের খায়েশ হলো দক্ষিণ লেবাননে একটি বাফার অঞ্চল প্রতিষ্ঠা করে তার জন্য একটি নিরাপত্তা জোন তৈরি করা। এ লক্ষ্যে ইসরায়েল দক্ষিণ লেবাননকে 3টি স্তরে বিভক্ত করার প্রস্তাব দিয়েছে, যেখানে লিটানি নদীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এলাকাগুলোতে পর্যায়ক্রমে লেবানন সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেবে এবং হেজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দেবে। এই পরিকল্পনা বাস্তবায়নে আগামীতে হোয়াইট হাউসে 2 দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যাতে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। কিন্তু হেজবুল্লাহ কি এভাবে তাকে বাদ রাখাটা নীরবে সহ্য করবে অথবা মেনে নেবে? বস্তুত লেবাননে হেজবুল্লাহকে মাইনাস করা সম্ভব নয়। এটা কেন সম্ভব নয় তা বুঝতে গেলে লেবাননের পুরো ভূপ্রাকৃতিক চিত্র, ইতিহাস, রাজনৈতিক সমীকরণ, জনবিন্যাস চিত্র, ধর্মীয় বিভাজন ও সামরিক সংঘাত এসব জানা প্রয়োজন।
লেবাননের মোট আয়তন 10,452 বর্গ কিলোমিটার। লেবাননের ভৌগোলিক অবস্থান হলো এর উত্তরে ও পূর্বে সিরিয়া এবং দক্ষিণে ইসরায়েল অবস্থিত, আর পুরো পশ্চিম দিক জুড়ে ভূমধ্যসাগরের বিস্তীর্ণ উপকূল। এই সমুদ্র উপকূল অতিক্রম করে লেবানন থেকে একদিকে পূর্ব ইউরোপের গ্রিসে পৌঁছানো যায়, অন্যদিকে পশ্চিম ইউরোপের ইতালি পৌঁছানো যায়। লেবাননের জনসংখ্যা ও ধর্মীয় পরিসংখ্যান সুনির্দিষ্টভাবে জানা যায় না, কেননা 1932 সালের পর সেদেশে কোনো আনুষ্ঠানিক আদমশুমারি হয়নি। তবে আন্তর্জাতিক এবং স্থানীয় গবেষণাগুলোর ভিত্তিতে বলা হয় যে লেবাননের মোট জনসংখ্যা আনুমানিক 53 থেকে 54 লক্ষ। এর ওপর আবার যুক্ত হয়েছেন আরও প্রায় 15 লক্ষ সিরীয় শরণার্থী এবং আরও কয়েক লক্ষ ফিলিস্তিনি শরণার্থী। লেবাননের ধর্মীয় জনগোষ্ঠীর বিন্যাস বৈচিত্র্যময়। সে দেশে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 68%। এর মধ্যে শিয়া ও সুন্নি মুসলিম জনগোষ্ঠীর হার প্রায় সমান সমান। ওদিকে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 28%, যাদের মধ্যে ম্যারোনাইট ক্যাথলিকরা সংখ্যাগরিষ্ঠ এবং গ্রিক অর্থোডক্স খ্রিস্টানরা সংখ্যালঘু। এছাড়া লেবাননের দ্রুজ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4%। লেবাননের এই ধর্মীয় জনতাত্ত্বিক কাঠামোর উপর ভিত্তি করেই সেখানে রাষ্ট্রপতি হন একজন খ্রিস্টান, প্রধানমন্ত্রী একজন সুন্নি মুসলিম এবং স্পিকার হন একজন শিয়া মুসলিম। লেবাননের খ্রিস্টানদের সাথে ফ্রান্সের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের প্রেক্ষাপট হল 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর লেবানন তুর্কি অটোম্যানদের হাত থেকে ফ্রান্সের শাসনে চলে যায়। 1943 সালে লেবাননের স্বাধীনতা ঘোষিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1946 সালে লেবানন থেকে ফরাসি সৈন্যরা চলে যায়। কিন্তু তারপরও ফ্রান্স লেবাননের খ্রিস্টানদের অভিভাবক হিসাবে কাজ করে। এ কারণে বর্তমান কালেও লেবাননের যে কোনো সংকটে ফ্রান্স প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে। যাই হোক, লেবাননের বর্তমান সংঘাতের মূল কারণ লুকিয়ে আছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার মধ্যে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অন্যান্য আরব দেশগুলোর মতো একসময় লেবাননও সেই সংঘাতে জড়িয়ে পড়ে, যার সূচনা হয় ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে। 1964 সালে মিশরের কায়রোতে আরব লীগের উদ্যোগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও প্রতিষ্ঠিত হয়, যার প্রথম আনুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠিত হয় জেরুজালেমে। কিন্তু 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর পরাজয়ের পর পিএলও জর্ডানে তাদের রাজনৈতিক ও সামরিক ঘাঁটি গড়ে তোলে। 1969 সালে ইয়াসির আরাফাত পিএলওর চেয়ারম্যান হন। তবে কিছুদিন পর জর্ডান সরকারের সাথে পিএলওর সম্পর্কের অবনতি ঘটলে 1971 সালে জর্ডান থেকে পিএলওকে বহিষ্কার করা হয়। ফলে ইয়াসির আরাফাত পিএলওর সদর দপ্তর ও যোদ্ধাদের লেবাননের রাজধানী বৈরুতে সরিয়ে নেন। এদিকে 1975 সালে লেবাননে খ্রিস্টান জনগোষ্ঠী, দ্রুজ সম্প্রদায়, শিয়া জনগোষ্ঠী, সুন্নি জনগোষ্ঠী, ইসরায়েল সমর্থিত মিলিশিয়া বাহিনী, পিএলও যোদ্ধাগোষ্ঠী, এদের মধ্যে বহুপাক্ষিক এক জটিল গৃহযুদ্ধ শুরু হয়। লেবাননের গৃহযুদ্ধে শিয়া জনগোষ্ঠীদের সমর্থনে সিরিয়া 1976 সাল থেকে সেখানে পর্যায়ক্রমে 30,000-এরও বেশি সৈন্য মোতায়েন করে। ওদিকে 1982 সালে ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রার আক্রমণ চালায় এবং দক্ষিণ লেবাননের বিরাট এক এলাকা দখল করে নেয়। লেবাননে ইসরায়েলের হামলার প্রধান উদ্দেশ্য ছিল সেখানে আশ্রয় নেওয়া পিএলও এবং এর নেতা ইয়াসির আরাফাতকে বিতাড়িত করা। যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলের দ্বারা বৈরুত অবরুদ্ধ হয়ে পড়লে আন্তর্জাতিক মধ্যস্থতায় ইয়াসির আরাফাত এবং পিএলওর যোদ্ধারা লেবানন ছেড়ে তিউনিসিয়ায় চলে যান। অবশেষে 1990 সালে লেবানন গৃহযুদ্ধ শেষ হয় আর ইসরায়েল 2000 সালে দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়। কিন্তু ততদিনে লেবাননে ইরানের সহায়তায় শিয়া জনগোষ্ঠীর মধ্য থেকে হেজবুল্লাহর উত্থান ঘটে। ওদিকে সিরিয়া 2005 সালে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। এদিকে 2000 সালে ইসরায়েল লেবানন থেকে চলে আসার পর ভাবতে থাকে যে সে দীর্ঘ সময় যুদ্ধ করেও লেবানন থেকে কিছুই অর্জন করতে পারেনি, বরং লেবাননে হেজবুল্লাহর মতো দুর্ধর্ষ এক অরাষ্ট্রিক যোদ্ধা বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং 2006 সালে ইসরায়েল হেজবুল্লাহ যোদ্ধাদের দমনের জন্য দক্ষিণ লেবাননে আবার হামলা চালায়। এতে হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 34 দিনের একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে হেজবুল্লাহ টিকে যায় এবং সামরিকভাবে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিশেষ করে হেজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্কগুলো একের পর এক ধ্বংস করতে থাকে, যা দেখে সারা পৃথিবী অবাক হয়ে যায়। এই যুদ্ধকে সামরিকভাবে অমীমাংসিত বলা হলেও হেজবুল্লাহর টিকে থাকাকে তার রাজনৈতিক বিজয় হিসাবে দেখা হয়। অতঃপর জাতিসংঘের প্রস্তাব 1701 এর মাধ্যমে যুদ্ধ শেষ হয়। ওই প্রস্তাবে দক্ষিণ লেবাননে হেজবুল্লাহকে নিরস্ত্র করার কথা বলা হয়, কিন্তু লেবাননের অভ্যন্তরীণ রাজনীতির বাস্তবতা এবং সিরিয়া ও ইরানের সমর্থনের কারণে হেজবুল্লাহকে আর নিরস্ত্র করা সম্ভব হয় না। যাই হোক, 2024 সাল জুড়ে ইসরায়েল হেজবুল্লাহকে দমনের জন্য প্রচণ্ড হামলা চালায়। এক বিমান হামলার মাধ্যমে হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে শহীদ করা হয়, কিন্তু তারপরও হেজবুল্লাহ ধ্বংস হয় না। সংগঠনটি সাহসিকতার উপর টিকে থাকে। অতঃপর 2026 সালের 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর আগ্রাসন শুরু করলে হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তারা বীর দর্পে লড়াই করে ইসরায়েলি বাহিনীকে পর্যুদস্ত করতে থাকে। ইসরায়েল তার পূর্ণ শক্তি নিয়ে নির্বিচার বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দক্ষিণ লেবাননের কিছু অংশে প্রবেশ করতে সক্ষম হয়। ইসরায়েলের বিমানগুলো উত্তর লেবানন এবং দক্ষিণ লেবাননের মধ্য দিয়ে প্রবাহিত লিটানি নদীর উপর নির্মিত সেতুগুলো একের পর এক ধ্বংস করে দেয়, যাতে লেবাননের যোগাযোগ ব্যবস্থা উত্তর এবং দক্ষিণে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হেজবুল্লাহর জন্য সামরিক রসদ সরবরাহ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে লিটানি নদীর দক্ষিণ অংশকে দক্ষিণ লেবানন বলা হয়, যা ইসরায়েল সীমান্তর দিকে অবস্থিত, আর লিটানি নদীর উত্তর দিকের অংশ হলো লেবাননের মূল ভূখণ্ডের সাথে যুক্ত, যাকে উত্তর লেবানন বলা হয়। 2026 সালের শুরু হওয়া বর্তমান যুদ্ধে ইসরায়েলের মূল লক্ষ্য হল লিটানি নদীর দক্ষিণ পাশ থেকে হেজবুল্লাহকে সরিয়ে দিয়ে সেখানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা, যাতে ইসরায়েলের উত্তর সীমান্ত সুরক্ষিত থাকে। কিন্তু দক্ষিণ লেবাননের পাহাড়ি ভূপ্রকৃতি এবং হেজবুল্লাহর মতো সাহসী যোদ্ধাদের কারণে ইসরায়েলের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। 2026 সালে এবারের এই মাত্র 50 দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় লেবাননে 3,500-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 15,000 মানুষ। এই আহত ও নিহতদের অধিকাংশই নারী ও শিশু। অতীতে দেখা গেছে যে ইসরায়েল যখনই গাজা, পশ্চিম তীর কিংবা লেবাননে হামলা করেছে, তখন তারা বিশেষভাবে নারী ও শিশুদেরকে টার্গেট করেছে। মূলত ইসরায়েল মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদেরকে ঘায়েল করার জন্যই বেসামরিক লোকজনের উপর এ ধরনের বর্বর হামলা করে থাকে। তবে শেষ পর্যন্ত ইসরায়েল লেবাননে হেজবুল্লাহর কাছে 2006 সালের মতোই পরাজিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামীতে যতই বৈঠক করা হোক না কেন, হেজবুল্লাহকে বাদ রাখলে লেবাননে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না, আর হেজবুল্লাহকে বাদ দিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠিত নিরাপদ অঞ্চলও টিকবে না। লেবাননে 10 দিনের এই যুদ্ধ বিরতিকে ইরান সহ আরব রাষ্ট্রগুলো, ইউরোপীয় রাষ্ট্রগুলো, জাতিসংঘ এবং বিশ্বের অপরাপর দেশ এবং সংগঠনগুলো স্বাগত জানিয়েছে। হেজবুল্লাহ সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির চুক্তিকালে লেবাননেও তা কার্যকর করার দাবি জানিয়েছিল। ইরান লেবাননে তার মিত্র হেজবুল্লাহকে একা ফেলে চলে যেতে চায়নি। এ কারণে লেবাননের এই যুদ্ধবিরতি ইরানের আরেকটি বিজয় হিসাবে বিবেচিত হচ্ছে। তাই এই যুদ্ধবিরতি হওয়ার সাথে সাথেই লেবানন জুড়ে শিয়া, সুন্নি, খ্রিস্টান নির্বিশেষে সকল মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছেন। তবে এতে ইসরায়েলের জনগণ ক্ষুব্ধ হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ক্ষেপেছেন। তারা নেতানিয়াহুকে প্রশ্ন করছেন, তাহলে এই যুদ্ধ থেকে ইসরায়েল কি লাভ করল? বস্তুত ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরান যুদ্ধের আড়ালে দক্ষিণ লেবাননকে চিরতরে দখল করে ফেলা। লেবানন দখল করা নেতানিয়াহুর প্ল্যান বির অংশ ছিল। নেতানিয়াহুর পরিকল্পনা ছিল যদি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরান যুদ্ধ থেকে সরে যান, তাহলে লেবানন দখলে রেখে ইসরায়েল তার বিজয় দেখাবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। যাই হোক, সবশেষে বলা যায় এই যুদ্ধবিরতি শান্তির শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। লেবাননের মাটিতে সাময়িকভাবে থেমে যাওয়া গুলির শব্দ আসলে ভবিষ্যতের আরও বড় সিদ্ধান্তের ইঙ্গিত বহন করছে। এখানে সাময়িক জয় পরাজয়ের চেয়েও বড় বিষয় হলো কে ভবিষ্যতের নিয়ন্ত্রণ নেবে।
হেজবুল্লাহকে বাদ দিয়ে কোনো সমাধান টেকসই হবে না, আর শক্তির এই ভারসাম্যই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামীর মানচিত্র। লেবানন হয়তো এখন সাময়িকভাবে শান্ত, কিন্তু এই নীরবতার ভেতরেই জমা হচ্ছে পরবর্তী ঝড়ের শক্তি। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।